লন্ডনে বাসা ভাড়া নিয়ে বিড়ম্বনায় আছেন অথবা লন্ডনে বাসা ভাড়ার সম্পর্কে পোস্ট দেখে ভয়ে এতটাই স্ট্রেসড হয়ে আছেন যে লন্ডনে আসবেন কিনা সেটাই ভাবছেন। যাই হোক, লন্ডনের বাসা ভাড়া সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে তুলে ধরবো আমাদের এই সিরিজটাতে। আর আজকের যেই ব্যাপারে আমি বেশি কথা বলতে চাচ্ছি সেটা হলো লন্ডনের প্রপার্টি রেন্ট করার ক্ষেত্রে আপনি কীভাবে স্ক্যামড হওয়া থেকে নিজেকে সেভ করবেন। মাই নেম ইজ রায়হান অ্যান্ড আই অ্যাম a property expert and marketing professional working in London property industry for over 15 years. একজন বাঙালি হিসেবে আমার কমিউনিটির জন্য আমি চাচ্ছি কিছু কন্টেন্ট তৈরি করে যারা নতুন এসেছেন বা আসবেন তাদের সামনের চলার পথটাকে একটু হেল্প করার জন্য। লেটস গেট ইনটু ইট। আসুন এইবার দেখি কী ধরনের স্ক্যামগুলো হয়ে থাকে রেন্টালের ক্ষেত্রে। সো রেন্টালের ক্ষেত্রে প্রথম যেই মেইন স্ক্যামটা হয়ে থাকে সেটা হলো আসলে ফেক লিস্টিং। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, মার্কেট প্লেস, গামট্রি এবং অন্যান্য আদার ওয়েবসাইটে একজনের লিস্ট করলো দের ইজ এ রুম অ্যাভেলেবল, দের ইজ এ ফ্ল্যাট অ্যাভেলেবল, দের ইজ এন অ্যাপার্টমেন্ট অ্যাভেলেবল। অ্যাডভার্টাইজ করার পরে আপনি তো জেনুইনলি আপনি দেখলেন, আপনার কাছে মনে হলো, আপনি ইনকোয়ারি করলেন, কন্ট্যাক্ট করলেন। তো এরপরে দেখা যায় যে দে আর ভেরি ক্লেভার যারা এই জিনিসগুলো আসলে করে। তারা যেভাবে আসলে মানুষকে অ্যাট্রাক্ট করে এবং ট্র্যাপে ফেলে সেটা হলো তারা আপনার পিকচারটা এত নাইস থাকবে, লোকেশনটা এত পারফেক্ট থাকবে, ইভেন ভিডিও থাকতে পারে, কিন্তু আপনার দেখা যাবে যে ভাড়াটা থাকবে আপনার মার্কেট প্রাইস থেকে অনেক কম। তখন আপনার কাছে মনে হবে ও দিস ইজ ভেরি গুড প্রাইস, লেট মি ট্রাই ইট, লেট মি সি। তখন তারা যেটা করবে, আপনি যখন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, এটা যদি ফেক হয়ে থাকে, তারা আপনাকে প্রপার্টিটা দেখানোর আগেই তারা আপনার কাছ থেকে মানি ডিমান্ড করবে। তারা বলবে যে ও আই হ্যাভ সো মেনি ভিউইংস অন দিস প্রপার্টি, if you really want it you have to secure this property, otherwise when somebody will take it, we have other people interested. তো আপনাকে এই ধরনের একটা প্রেশার ক্রিয়েট করে আপনাকে হয়তো এই যে ফিয়ার অফ মিসিং আউট, আপনাকে একটু ফোমো বানিয়ে আপনার কাছ থেকে একটু পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। তার বলে যে ওকে দ্য রেন্ট ইজ £1,000 বাট আই এম হ্যাপি টু গিভ ইউ ডিসকাউন্ট, আমি তোমাকে ডিসকাউন্ট দিব, আমি এটা করবো, বিলস ইনক্লুডেড, কাউন্সিল ট্যাক্স ইনক্লুডেড, এভরিথিং উইল বি টু গুড টু বি ট্রু। সো আপনি যে কোনো জিনিসই যখনই দেখবেন যে ওয়েন ইট সাউন্ডস অর ওয়েন ইট লুকস টু গুড টু বি ট্রু, ডান মে কুচ কালা হয়। এইখানে কোনো একটা ঝামেলা এখানে আসেই। ইজ ভেরি র্যান্ডম অ্যান্ড ভেরি রেয়ার যে কোনো কিছু আসলেই টু গুড টু বি ট্রু এবং সেটা ভালো জিনিস হয়। তো আপনি এই ধরনের কিছু দেখলে, আপনাকে যদি কেউ বলে যে প্রপার্টি দেখার আগে আপনার কাছে যদি কোনো পয়সা ডিমান্ড করে, আপনি সেটা অবশ্যই সেটা থেকে বিরত থাকবেন। আপনি চেষ্টা করবেন প্রপার্টিটা দেখার। আর আপনি যদি একটু যদি আপনি হুইফ পান, একটু যদি আপনার কাছে মনে হয় যে না এখানে আমার কাছে সন্দেহ লাগছে, আমার গাট ফিলিংটা ভালো আসতেছে না, জাস্ট ডোন্ট ডিল উইথ ইট, জাস্ট অ্যাভয়েড ইট কমপ্লিটলি। আর আরেকটা যেটা হলো যে আপনার কেউ যদি আপনার বলে যে হোয়াইট চ্যাপেলে ডাবল বেডরুম অথবা 2 বেডরুম ফ্ল্যাট £800, হোয়াইট চ্যাপেলে ডাবল বেডরুম £800, ইটস টু গুড টু বি ট্রু। এটা জাস্ট হতেই পারে না। এখানে হোয়াইট চ্যাপেলে আপনি একটা রুমই হয়তো আপনার £800 আপনার পাবেন কিনা এটার কোনো ঠিক ঠিকানা নাই, যদি ভালো লোকেশনে ভালো রুম যদি হয়। যাই হোক, সো ফেক অ্যাডভার্টের মাধ্যমে তারা মানুষকে কীভাবে অ্যাট্রাক্ট করে, চিপ রেন্ট দেখিয়ে মানুষের সাথে কমিউনিকেট করে, তাদের কমিউনিকেশন খুব ভালো থাকে। এরপরে দেখা গেলো যে তারা আপনাকে বলে যে না তুমি কিছু ডিপোজিট দাও, 50, 100, 200 পাউন্ড ডিপোজিট দাও তুমি। আপনি যদি বলেন যে আমি তখন বাংলাদেশে আসি, তারা আপনাকে বলবে আপনি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাঠান, পেপ্যালের মাধ্যমে পাঠান। সেগুলো সব ফেক, এগুলো সব ভুয়া। এই কেউ যদি আপনার ওয়েস্টার্ন ইউনিয়ন এবং পেপ্যালের কথা যদি বলে আপনার রেন্টাল পেমেন্টের জন্য, আপনি 500 গজ দূরে থাকবেন ওইগুলো থেকে। আর আরেকটা হলো যে আপনার আরেকটা সেকেন্ড ফেক যেটা, সেটা হলো যে এমনও হতে পারে যে আপনার প্রপার্টিটা একজন দেখিয়েছে, আপনি অনলাইনে যোগাযোগ করেছেন, যাওয়ার পরে এমনও হতে পারে যে তাদের হয়তো কোথাও কোনো একটা অফিস আছে, ছোটোখাটো অফিস, হয়তো ওই অফিসটা বা ওই বিজনেসটা হয়তো স্ক্যামের সাথে জড়িত না, বাট কেউ হয়তো টেম্পোরারিলি ওই কোম্পানিতে জব করতেছে বা অথবা সামহাও সে ওই প্রপার্টির চাবি আছে তার কাছে। সো সে কোনোভাবে কোনো একটা জালিয়াতির মাধ্যমে আপনাকে একটা ট্র্যাপে ফেলার চেষ্টা করতে পারে। সো আপনাকে প্রপার্টিটা দেখালো, আপনার সাথে খুব ভালো বিহেভ করলো, আপনি বললেন যে হ্যাঁ ভাই আমি প্রপার্টিটা নিতে চাচ্ছি, তখন সে বলবে যে ও ইউ হ্যাভ টু গিভ হোল্ডিং ফি। হোল্ডিং ফিটা কেন দিতে হবে ভাইয়া? হোল্ডিং ফিটা দিলে তাহলে আমি প্রপার্টিটা হোল্ড করে রাখবো, আর ইন দ্য মিন টাইম আমি আপনার সাথে আপনার রেফারেন্স নিব, এটা সেটা। তো এটা যদি আপনাকে অনেক সময় সারা বলে যে কি মুভিং মানি অথবা আপনার কমিশন। এইখানে ইংল্যান্ডে কোনো এজেন্ট এই মুহূর্তে কোনো টেনেন্টকে কোনো রেফারেন্স চেকের জন্য বা কোনো চেক, কোনো চাবি বা কিছুর জন্যই কোনো ফি চার্জ করতে পারবেন। আপনি যদি টেনেন্ট হিসাবে কোনো প্রফেশনাল এজেন্ট থেকে যদি প্রপার্টি নেন, আপনি শুধু আপনার রেন্ট অ্যান্ড ডিপোজিট যেটা এতটুকুই দিতে পারবেন এবং তারা এটা ডিমান্ড করতে পারবে, এর চেয়ে বেশি তারা কিছু ডিমান্ড করতে পারবে না। সো সেক্ষেত্রে যদি এর বাইরে যদি কেউ কিছু ডিমান্ড করে, ডেফিনেটলি এখানে আপনাকে অনেক কেয়ারফুল থাকতে হবে এবং আপনাকে অনেক ভেবে চিনতে এইটাতে ইনভলভ হতে হবে। আর আপনাকে অনেকে বললো যে ও ভাই হ্যাঁ আপনি আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে আপনি একটা প্রপার্টি পেলেন, আপনাকে বললো যে ভাই হ্যাঁ আপনাকে প্রপার্টিটা দেখালো, আপনি প্রপার্টিটা দেখলে বলবো যে হ্যাঁ আমার তো অমুক ওই রুমে একটা ভাইয়া থাকে, উনি চলে যাচ্ছেন, বা আপনি যদি নিতে চান আপনি আমাকে £300 ডিপোজিট দিলে তাহলে আমি এই রুমটার অন্য কাউকে দেখাবো না, আপনার জন্য রেখে দিব, আপনি আগামী মাসের 1 তারিখ থেকে উঠবেন। সো এটা মোস্ট অফ দ্য টাইম এটা কিন্তু অ্যাবসোলিউটলি পারফেক্ট জিনিস, কোনোই সমস্যা নাই।
কিন্তু এটা যদি আপনার কোনো পেপার ওয়ার্কস না থাকে, এখন যেই লোকটা আপনাকে প্রপার্টিটা দেখালো, আপনার বাসায় অন্য কেউ ছিল না, আপনি গেলেন প্রপার্টিটা দেখলেন, অনলাইনের মাধ্যমে ওনার সাথে আপনার পরিচয় হয়েছে কোনো একটা সোশ্যাল মিডিয়া পেজে, সাইটে, এখন আপনি ওনাকে পয়সা দিলেন, এটার কি গ্যারান্টি যে উনি কালকে বাংলাদেশে চলে যাবেন? এটার কি গ্যারান্টি যে উনি হয়তো লন্ডনের বাইরে অন্য কোথাও মুভ হয়ে যাবেন? তখন আপনি এই ভদ্রলোককে, এই ভদ্রমহিলাকে কোথায় খুঁজে পাবেন? সো এই জন্য আপনার যে কোনো কিছুই যদি আপনি ফাইন্যান্সিয়াল যত লেনদেনই করবেন, করার দরকার হবে, সেটার জন্য অবশ্যই একটা রিসিট নেবেন, অবশ্যই ইমেল নেবেন, ইনভয়েস নেবেন, অ্যাজ মেনি ডকুমেন্টস অ্যান্ড প্রুফ অ্যাজ ইউ ক্যান হ্যাভ। সামটাইম আপনার যদি কোনো কিছু রেকর্ড করে রাখতে হবে, আপনি রেকর্ড করে রাখবেন। সো এই যে বুকিং ফি, কি মানি, অ্যাডভান্স কমিশন, হোল্ডিং ফি, রেজিস্ট্রেশন ফি, রেফারেন্স চেকিং ফি, এগুলা কেউ বললে এগুলো থেকে দূরে থাকবেন, এগুলা জেনুইন না। আর কাউকে আপনি কোনো পেপার ছাড়া, কোনো কন্ট্রাক্ট ছাড়া, কোনো ডকুমেন্টস, কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ছাড়া কোনো পয়সা পাঠাবেন না। আপনি আগেই আমি আরেকটা ভিডিওতে বলেছি যে অলওয়েজ ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করার চেষ্টা করবেন। সো আপনার একটা ট্রেস থাকলো, আপনি পয়সাটা সেন্ড করছেন, এটার একটা ট্রেস থাকলো, আপনি পয়সাটা কোথায় সেন্ড করেছেন সেটারও একটা ট্রেস থাকলো। আর কোনো কোম্পানি যদি আপনি যদি কোনো কোম্পানির সাথে, যদি কোম্পানির আপনি একটা অ্যাডভার্টাইজ দেখেছেন অনলাইনে, তাদের একটা দুইটা প্রপার্টি আছে, অথবা আপনি গামট্রিতে একটা প্রপার্টি পেয়েছেন, প্রপার্টির নাম জেমস স্মিথ এস্টেট এজেন্টস। এখন এই জেমস স্মিথ এস্টেট এজেন্টস, তাদের ওইখানে কোনো অ্যাড্রেস নাই, তারা আপনাকে কোনো ডকুমেন্ট দিচ্ছে না, এবং তাদের অফিসেরও কোনো হদিস আপনি পাচ্ছেন না, আপনি অনলাইনে সার্চ করে তাদেরকে পাচ্ছেন না, তাদের কোম্পানি হাউসে তাদের কোনো ইনফরমেশন নেই, বড় কোনো এস্টেট এজেন্সি রাইট মুভ, জুপলায় তাদের কোনো লিস্টিং নেই। তো এই ধরনের এজেন্ট, ছোটোখাটো ফেক এজেন্টগুলো থেকেও একটু অ্যাভয়েড করতে পারলে ভালো। অনেক সময় আছে যে অনেকে এজেন্ট আসলে দেখতে বা তাদের আউটফিটটা খুব ফেক লাগে, বাট দে আর জাস্ট নট প্রফেশনাল এনাফ, বাট দে আর ওকে। কিন্তু এটা আপনার নিজের জাজমেন্টটা আপনাকে ইউজ করতে হবে, অনেক ভিজিল্যান্ট হইতে হবে আপনি যদি সেফ থাকতে চান, পয়সা যদি হারাইতে না চান। আর আরেকটা হলো যে টেনেন্সি এগ্রিমেন্ট নিয়ে অনেকে গড়িমসি করে। আমাদের কমিউনিটির মধ্যে অনেকে দেখেছি যে আসলে আচ্ছা ঠিক আছে, আপনি ভাইয়া উঠছেন, থাকেন, টেনেন্সি এগ্রিমেন্ট আমাদের নামে আছে, থাকুক, আপনার নামে করার দরকার নাই। সো এই জিনিসগুলো আসলে অনেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ যেই এক্সট্রা ওয়ার্ক আছে, এগুলোর জন্য আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, অনেকে চেষ্টা করেন, কিন্তু আবার এগুলো থেকে অনেক প্রবলেমও তৈরি হয়। যাই হোক, সেটা I don't want to open another can of worm and keep going on about it. আর আরেকটা যেটা হলো যে আপনার টেনেন্সি এগ্রিমেন্ট যদি আপনাকে কেউ না দেয়, আপনি ওই টেনেন্সিতে আপনি উঠবেন না। আপনাকে যদি কেউ ভ্যালিড রিজন দেয় যে ভাই আমি এই কারণে আপনাকে টেনেন্সি এগ্রিমেন্ট দিতে পারছি না, সেটা আপনি বিবেচনা করে দেখবেন। আর আপনি কোনো বাসায় উঠবেন, আপনার রাইটটা কী, আপনি কত ডিপোজিট দিয়েছেন, আপনি কত দিনের কন্ট্রাক্ট, আপনার ভাড়া কি বাড়বে কি কমবে না, আপনার কি কোনো বিলস আপনাকে দিতে হবে কিনা। আপনি বাসায় উঠলেন, উঠার সময় কিছু বললো না, কিন্তু উঠার পরে আপনাকে বললো এক সপ্তাহ পরে, ভাইয়া এই তো ইলেকট্রিসিটি টপ আপ করে নিয়ে আসতে হবে, আমরা তো গত সপ্তাহে টপ আপ করছি, এই সপ্তাহে আপনার টপ আপ। তো আপনি তো জানেন না এই ব্যাপারটা। আপনার বাজেট হলো 200 পাউন্ড আপনি মাসে স্পেন্ড করবেন, লেটস সে 500 পাউন্ড মাসে স্পেন্ড করবেন আপনার বাসা ভাড়ার পিছনে। এখন আপনি উঠার পরে আপনাকে দেখা যাচ্ছে মাসে আর আপনার 50 পাউন্ড স্পেন্ড করতে হচ্ছে গ্যাস এন্ড ইলেকট্রিসিটি টপ আপের জন্য। সো এটা তো আপনার আনএক্সপেক্টেড একটা এক্সপেন্স। সো এটা আসলে অনেক সময় হয়ে থাকে। তো যেগুলো আমরা আগে থেকে যদি জানা থাকে, আগে থেকে যদি কন্ট্রাক্টের মধ্যে এগুলো থাকে, তাহলে এগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো। আরেকটা হলো যে অনেক সময় অনেক ফেক, এগুলা অন্য দেশিরা অনেক করে থাকে, ইস্টার্ন ইউরোপিয়ান এবং অন্যান্য বিভিন্ন দেশিরা এটা করে থাকে। তাদের একটা ইটস অলমোস্ট লাইক অ্যান অর্গানাইজড ক্রাইম। তারা একটা রিয়েল প্রপার্টি, যেটা একটা এজেন্ট, লেটস সে আই এম অ্যান এজেন্ট ফ্রম লেটস সে ফক্সটনস, সেখান থেকে আমি একটা প্রপার্টি অ্যাডভার্টাইজ করলাম অনলাইনে, কিন্তু আমি গামট্রিতে অ্যাডভার্টাইজ করলাম না। সো এই ফেক এজেন্টগুলা তারা যেটা করবে যে তারা আমার ওই অনলাইনের ডিটেলসটা নিয়ে, ওই প্রপার্টির পিকচার নিয়ে তারা গামট্রিতে পোস্ট করবে। আপনি গামট্রিতে দেখলেন, আপনি আবার রাইট মুভ জুপলাতে গিয়েও দেখলেন যে ওই প্রপার্টিটা একটা বড় এজেন্টের সাথে আছে, তখন আপনার কাছে যেটা জেনুইন মনে হতেই পারে। তখন তারা আপনাকে খুব সুন্দর, তারা ইংলিশ বলতেছে, খুব সুন্দর আমার সাথে কমিউনিকেট করতেছে, সাউন্ডস ভেরি প্রফেশনাল। তারা আপনাকে বলতেছে, হ্যাঁ, ইফ ইউ রিয়েলি ইন্টারেস্টেড ইন দিস প্রপার্টি, ইউ হ্যাভ টু কাম অ্যান্ড টেক ইট টুডে, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান কাম অ্যান্ড শো ইউ টুনাইট এট 10 o'clock অ্যান্ড ইউ ক্যান ব্রিং দ্য মানি অ্যান্ড আই ক্যান গিভ ইউ দ্য কিজ। সো এমন একটা ইনসিডেন্ট আমি আসলে একবার দেখেছিলাম যে একবার শনিবারে আমি একটা স্টোক নিউইংটন গ্রিন একটা আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি সেই অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার পথে দেখলাম যে একটা বাসার সামনে প্রায় 8-10টা রিমুভাল ভ্যান দাঁড়িয়ে আছে, প্রায় 15-20 জন মানুষ দাঁড়িয়ে আছে। পরে যেটা জানতে পারলাম যে তারা সবাই একটা প্রপার্টিতে মুভ করার জন্য 10টা ডিফারেন্ট মানুষের কাছ থেকে কেউ একজন টাকা নিছে, ডিপোজিট নিছে, তাদেরকে বলছে যে শনিবারে 10টার সময় গেলে চাবি দিবে। শনিবার 10টার সময় 10টা ডিফারেন্ট ফ্যামিলি আইসা, 10টা ডিফারেন্ট গ্রুপ আইসা এখানে তাদের জিনিসপত্র নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু এই বাসার সাথে যেই লোককে তারা টাকা দিছে তার কোনো কানেকশনই নাই, তার কোনো সম্পর্কই নাই। সো তারা অনেক সফিস্টিকেটেড হয়, তারা অনেক অর্গানাইজড হয়। যাই হোক, আপনি যদি কোনো যে কোনো কিছুতেই যদি আপনার মনে হচ্ছে, আপনার মনে একটু খটকা লাগছে, আপনি
অন্যদের সাথে আলাপ করুন। আপনি যারা এইখানে অনেকদিন থেকে আছেন তাদের সাথে আলাপ করুন, আপনি একটা সেকেন্ড ওপিনিয়ন নেন। আপনি আমাদের যে আমাদের কমিউনিটির যে সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো আছে সেখানে আপনি শেয়ার করতে পারেন যে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমি একটা প্রপার্টি দেখেছি বাট কোনো একটা কারণে আমার একটু সন্দেহ হচ্ছে, আমাকে আপনারা একটু হেল্প করেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওখানে হেল্প করার জন্য এনাফ মানুষ আছে এবং সবাই অনেক হেল্পফুল। আর আপনি যদি আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকেও জানাইতে পারেন। আমি যদি আপনার মেসেজ যদি পেয়ে থাকি, আপনার কমিউনিকেশন যদি আমার কাছে যদি এসে থাকে, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাকে যত। আসুন এখন দেখি এই স্ক্যামগুলো থেকে আপনি কীভাবে নিজেকে প্রোটেক্ট করবেন। সো আই উইল টক অ্যাবাউট 5 স্টেপস, সো জাস্ট 5 বুলেট পয়েন্টস রিয়েলি। সো প্রথম যেটা হলো সেটা হলো রেপুটেবল এজেন্সি আপনি ইউজ করেন, রেপুটেবল প্ল্যাটফর্ম ইউজ করেন। আপনি কোনো স্টেট এজেন্সি থেকে ডাইরেক্টলি রেন্ট করেন, অথবা আপনি মেইন যে পোর্টালগুলো আছে রাইটমুভ, জুপলা, ওপেন রেন্ট, স্পেয়ার রুম ওর ফ্ল্যাট শেয়ার, এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে এই ধরনের ওয়েবসাইট আপনি ইউজ করলে ভালো। আর যে সেকেন্ডারি যেসব ওয়েবসাইটগুলো আছে সোশ্যাল মিডিয়া, অ্যাভয়েড করতে পারলে ভালো। আর যদি অ্যাভয়েড নাই করা যায়, আপনি ভালো মতো দেখে শুনে আলাপ আলোচনা করে বিচার বিশ্লেষণ করে তারপর আপনি ভাড়া নেবেন। আর লেজিটিমেট ল্যান্ডলর্ডরা নর্মালি সাধারণত প্রপার ল্যান্ডলর্ডরা, প্রফেশনাল ল্যান্ডলর্ডরা এজেন্ট নিয়োগ করে তাদের প্রপার্টি ভাড়া দেওয়ার জন্য। এটাই এখানের একটা প্রচলিত সিস্টেম। আর তারা নর্মালি সাধারণত সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজ করে না। আর গামট্রি থেকে যদি কোনো অ্যাড আপনি দেখে থাকেন বা এই ধরনের ছোটোখাটো যেসব পোর্টালগুলো আছে, অলওয়েজ বি ভেরি ভেরি কেয়ারফুল। নাম্বার 2, অলওয়েজ ভিউ দ্য প্রপার্টি। আপনি প্রপার্টি না দেখে প্রপার্টি পার্সোনালি নিজে যদি ভিউ করতে পারেন, দ্যাটস গ্রেট। আর আপনি যদি এখানে না থাকেন, আপনি কীভাবে দেখবেন? আপনি হয়তো ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ কল ওর ফেস টাইম কলের মাধ্যমে আপনি দেখতে পারেন। আর সেটা যখন দেখবেন তখন আপনি প্রশ্ন জিজ্ঞেস করবেন, তাদেরকে বলবেন অন্য একটা রুম আবার দেখানোর জন্য, হলওয়েটা আবার দেখানোর জন্য। সো এটার কারণ হলো যে আপনার এটা যদি তাদের স্টেজড করা হয়, তারা যদি একটা প্রপার্টিতে কেউ আসে বা তারা যদি সামহাও আপনাকে কোনো স্ক্যাম করতে চায়, আপনি যদি তাদেরকে প্রশ্ন করে থাকেন, তাহলে হয়তো এটা তাদের জন্য একটু অকওয়ার্ড হয়ে যাবে। তখন এটাতে আপনি একটা সেন্স পাবেন যে দের ইজ সামথিং নট রাইট। আর যেটা হলো যে আপনার যে কোনো প্রপার্টি রেন্টের জন্য ল্যান্ডলর্ডের কিছু অব্লিগেশন আছে, যেই ধরনের ডকুমেন্টগুলো ল্যান্ডলর্ড অথবা এজেন্ট এনাকে প্রোভাইড করতে হবে। তার মধ্যে হলো ইপিসি, এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট। সেটা হলো আপনার প্রপার্টির এনার্জি রেটিংসটা কি, এই প্রপার্টিটা কতটুকু এনার্জি এফিশিয়েন্ট, এটার একটা রেটিংসের একটা চার্ট থাকে। সো এই সার্টিফিকেটটা তারা আপনাকে দেওয়ার জন্য অব্লিগেটেড। আর তারা না দিলেও আপনি হয়তো অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন ওই প্রপার্টির অ্যাড্রেস দিয়ে, বাট ওইখানে অনেক সময় কারেক্টলি খুঁজে পাওয়া একটু কষ্ট হয়। সো এজেন্ট অথবা ল্যান্ডলর্ড যদি প্রোভাইড করে সেটাই ভালো, অ্যাজ ইট ইজ দেয়ার অব্লিগেশন। সেকেন্ড হলো যে গ্যাস সেফটি সার্টিফিকেট। আপনার এই প্রপার্টিতে যদি কোনো গ্যাস অ্যাপ্লায়েন্স থাকে, যেমন আপনার গ্যাস কুকার থাকতে পারে, অথবা আপনার কোনো গ্যাস ইকুইপমেন্ট থাকতে পারে, আপনার গ্যাস বয়লার থাকতে পারে, সো যে কোনো আপনার একটাও যদি গ্যাস অ্যাপ্লায়েন্স থাকে, ওই প্রপার্টিতে আপনার ল্যান্ডলর্ড অথবা এজেন্ট আপনাকে একটা গ্যাস সেফটি সার্টিফিকেট প্রোভাইড করতেই হবে। আর এই গ্যাস সেফটি সার্টিফিকেটগুলো সাধারণত নর্মালি valid for 12 months. Every 12 months, the landlord or owner of the property will have to get it done again and provide you a new certificate. আর এর মধ্যে এটা কারণ হলো যে গ্যাসের অনেক লিক হওয়ার অনেক সম্ভাবনা থাকে। এই গ্যাসের লিক যেন না হয়, এই লিকগুলোকে থেকে মানুষকে এবং হাউস হোল্ডকে ফায়ার থেকে প্রোটেক্ট করার জন্যই এই স্টেপটা নেওয়া হয়েছে। প্লাস আপনার যেই রুমগুলোতে কোনো গ্যাস অ্যাপ্লায়েন্স আছে, ওই রুমগুলোতে আপনার একটা স্মোক অ্যালার্ম অথবা কার্বন মনোক্সাইড অ্যালার্ম থাকা জরুরি। সো বেশিরভাগ প্রপার্টিতে এটা থাকে, আপনি না থাকলেও আপনি জেনে রাখেন, আপনার জেনে রাখা ভালো। আপনি দরকার হলে ল্যান্ডলর্ড না দিলে অথবা ব্যাটারি শেষ হয়ে গেলে আপনি ব্যাটারিটা রিপ্লেস করবেন। সো একটা কমন জিনিস যেটা দেখা যায় আমাদের এশিয়ান কুকিংয়ের জন্য, আমরা যখন কুকিং করি, যখন এটা থেকে একটু স্মেল আসে, একটু ধোঁয়া আসে, তখন আমাদের কিচেনে যে অ্যালার্মগুলো থাকে, এই অ্যালার্মগুলো বেজে ওঠে। সো এই অ্যালার্মগুলো বেজে উঠলে সামটাইমস মেইনস আপনি যদি একটা অ্যাপার্টমেন্ট ব্লকে থাকেন, সবগুলো অ্যালার্ম একসাথে বেজে ওঠে, ইট ক্রিয়েটস এ সিচুয়েশন। সো এটা অ্যাভয়েড করার জন্য আপনি রান্না করার আগে আপনার কিচেনে যদি এমন যদি কোনো অ্যালার্ম থাকে, আপনি অবশ্যই আপনি জানলা থাকলে জানলা খুলে নেবেন। আপনার যদি কোনো এক্সট্রাক্টর ফ্যান থাকে, ওই এক্সট্রাক্টর ফ্যানটাকে অন করে নেবেন। আর আপনার এই ব্যাটারি যদি কখনো শেষ হয়ে যায়, অনেকেই করে যে ব্যাটারি আর রিপ্লেস করে না, ব্যাটারিটা খুলে রাখে। সো এটা কিন্তু আসলে আপনার নিজের জন্য ডেঞ্জারাস। আপনি যদি জাস্ট ইন কেস এখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আপনার ফ্যামিলি থাকে, কোনো বাচ্চা কাচ্চা থাকে, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো মানুষ জানতে পারবে না যে এখানে যে স্মোক আছে বা একটা আগুন ধরেছে অর সামথিং লাইক দ্যাট। সো এই জন্য কারণ এই অ্যালার্মগুলোকে আমরা সবসময় চেষ্টা করবো যাতে অ্যালার্মগুলো অন থাকে আমাদের নিজেদের সেফটির জন্য। আর যদি আপনি ফ্ল্যাট দেখার আগে যদি আপনি ডিপোজিট দিয়ে যদি ফ্ল্যাটে উঠে যান, অথবা কোনো এজেন্ট যদি আপনাকে ফ্ল্যাট না দেখিয়েই যদি আপনার কাছে ডিপোজিট ডিমান্ড করার আপনি যদি দিয়ে দেন, তাহলে আপনার স্ক্যাম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এই জন্য না দেখে কাউকে কখনো ডিপোজিট কোনো বা রেন্টাল রিলেটেড কোনো মানি কাউকে পে করবেন না।
আর নাম্বার 3, অলওয়েজ আস্ক ফর আইডিয়া অ্যান্ড প্রুফ অফ ওনারশিপ। আপনি একটা প্রপার্টি ভাড়া নিচ্ছেন, এখন কার কাছ থেকে ভাড়া নিচ্ছেন? আপনি যদি এজেন্টের কাছ থেকে ভাড়া নেন, তারা যদি প্রফেশনাল আউটফিট হয়, আপনি অনলাইনে তাদেরকে পেয়েছেন, তাদেরকে সাথে যোগাযোগ করেছেন, তারা তাদের কোম্পানি কারে এসেছে, কারের মধ্যে তাদের ব্র্যান্ডিং লাগানো আছে, তাকে আপনার বিজনেস কার্ড দিয়েছে, দেন ইউ নো দ্যাট জেনুইন। আর যদি আপনাকে একজন বলে যে হ্যাঁ ভাই আমি তো এই বাড়ির মালিক, আমি আপনাকে ভাড়া দিচ্ছি, কিন্তু আপনার কোনো কারণে একটু সন্দেহ হলে আপনি বলেন যে ভাই আপনি আমাকে একটু দেখান আপনার যে মালিকানার একটু প্রুফটা দেখান, আমার তো পরিচিত একজন রিসেন্টলি একটা ইনসিডেন্ট হয়েছে, এই জন্য আমি একটু এক্সট্রা কশন নিচ্ছি, এতটুকুই আপনি একটু এক্সপ্লেন করে যদি বলেন, মানুষ হয়তো অফেন্ডেড হয়ে যাবে না, বা অনেক অফেন্ডেড হয়ে যেতেও পারে, ইটস মাই প্রপার্টি, ওয়াই ডু আই নিড টু শো ইউ মাই আইডি, বাট এনিওয়ে টেক ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট, ইউ জাস্ট নিড টু প্রোটেক্ট ইউর ওন রাইটস অ্যান্ড ইউর মানি। আর যেটা হলো যে নাম্বার 4, ডিপোজিট প্রোটেকশন স্কিম। এটা আগেও বলেছি, আগেও ডিসকাস করেছি, ইটস আ মাস্ট। আপনার ডিপোজিটটা কোথায় আছে, কোথায় থাকবে, কে এটা লুক আফটার করবে, এটা ভালোভাবে জেনে নেবেন, এটা সার্টিফিকেটটা নিয়ে নেবেন এবং পলিসি গাইডেন্সটা জেনে নেবেন। যেই মেইন যে 3টা ডিপোজিট প্রোটেকশন স্কিম আমাদের ইংল্যান্ডে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তারা হলো ডিপিএস, which is deposit protection scheme, second one is my deposit, and third one is TDS, which is tenancy deposit scheme. So আপনার মোস্ট ল্যান্ডলর্ডই এই 3টার যে কোনো একটা সার্ভিস ইউজ করে থাকে ডিপোজিট প্রোটেকশনের জন্য। আর আরেকটা হলো যে আপনার রিটেন এগ্রিমেন্টের কথা আগেও বলেছি, আবারও ইনসিস্ট করতে চাচ্ছি, এখানে আপনার টেনেন্সি এগ্রিমেন্ট ছাড়া আপনি কোনো প্রপার্টিতে উঠবেন না। আপনার রুম শেয়ার হলেও আপনি এক পেজের একটা এগ্রিমেন্ট হলেও আপনি নিয়ে নেবেন, যেখানে আপনার কার কাছ থেকে নিয়েছেন তার নাম ডিটেলস থাকবে, সে সাইন করবে, আপনি সাইন করবেন, অ্যাড্রেস থাকবে, আপনার আইডি তাদেরকে দিবেন, দরকার হলে তাদের আইডি আপনি যদি নিতে চান নেবেন, ল্যান্ডলর্ডের নাম কি, আপনার ল্যান্ডলর্ডের অ্যাড্রেস কোথায়, আপনার টেনেন্সি স্টার্ট ডেটটা কবে, এন্ড ডেটটা কবে, আপনার কতদিনের নোটিস দিতে হবে, আপনার ডিপোজিটটা কোথায় থাকছে, এবং কোনো এক্সট্রা এডিশনাল এক্সপেন্স আপনাকে দিতে হবে কিনা, লাইক এনি বিলস, কাউন্সিল ট্যাক্স, এগুলো আপনাকে পে করতে হবে কিনা, সেগুলো আপনি অবশ্যই টেনেন্সি এগ্রিমেন্টটা নিয়ে নেবেন। টেনেন্সি এগ্রিমেন্টটা নিয়ে নিলে আপনি একটু প্রোটেক্টেড থাকলেন। আর কোনো 2 নম্বর এজেন্সি যদি হয়, কোনো ভুয়া এজেন্সি যদি হয়, তারা আপনাকে এগ্রিমেন্ট দিতে চাবে না। আর এগ্রিমেন্ট যদি তারা দেয়ও, ওইখানে আপনি এগ্রিমেন্টটা সবসময় ভালো মতো পড়ে দেখবেন, যাতে আপনি যদি ওখানে কোনো নামের বানানে ভুল আছে কিনা, কোনো গ্রামাটিক্যাল ভুল আছে কিনা। তো যারা এই ধরনের স্ক্যাম করে থাকে, এগুলো একটু অবভিয়াস সাইন যে তাদের অনেক রাইটিংয়ের ক্ষেত্রে তাদের অনেক ভুল হয়ে থাকে, প্রফেশনাল রাইটিংয়ের ক্ষেত্রে। তো কোনোটা পড়ে যদি আপনার কাছে একটু খটকা লাগে, অবশ্যই গেট আ সেকেন্ড ওপিনিয়ন, গেট সাম অ্যাডভাইস, ওর কোয়েশ্চেন দেম, আস্ক দেম। তো এই কয়েকটা স্টেপ যদি আপনি ফলো করেন, তাহলে আপনি এই ধরনের স্ক্যাম থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবেন। আগামীতে এই ধরনের আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, সাথে থাকুন। অল দ্য বেস্ট।